ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল পেজে। আজকে যেটা দেখতে পাচ্ছ যে আজকে আমাদের ক্লাস 11-এর কিন্তু প্রথম ক্লাস আমাদের ইনস্টিটিউশন থেকে প্রোভাইড করা হবে, যেখানে আজকে আমরা পড়ব আমাদের সিলেবাসের প্রথম যে প্রোজ অর্থাৎ গল্পটি আছে, যেটা একটা শর্ট স্টোরি, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, রিটেন বাই আর কে নারায়ণ, রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। আর কে নারায়ণের লেখা আজকে আমরা অ্যান অ্যাস্ট্রোলজার ডে পড়ব। তো পড়ার আগে তোমাদেরকে বলে নিই যে 11-এর কিন্তু লেখাপড়া পুরো মাত্রায় শুরু হয়ে গেছে। এইবার ইংরেজি বিষয়ে যা যা পড়াগুলো আছে তার কিন্তু অলরেডি সিলেবাসের ভিডিও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেটা তোমরা ভালো করে দেখে নাও, বুঝে নাও। ওখানে অনেক ইনফরমেশন আমি শেয়ার করেছি, যেগুলো তোমাদের আগামী দিনে পরীক্ষার প্রস্তুতিতে এবং নিজেদেরকে সঠিকভাবে যদি মানে একদম ফর্মালি একদম সুন্দর করে তৈরি করতে নিজেকে এক্সামের জন্য খুব হেল্প করবে। তো এবার আজকে যে পড়াটা আমরা পড়বো সেটা তো বলেই দিলাম, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তো এবার এই পড়াটা পড়ার আগে আমরা আর কে নারায়ণ সম্পর্কে একটু জেনে নিই। মোস্ট ট্যালেন্টেড পারসন, খুবই প্রতিভাবান একটা মানুষ এবং একজন অসামান্য শিশু সাহিত্যে তার অবদান যথেষ্ট, অনেক অবদান তার রয়েছে। এবার এই মানুষটার সম্বন্ধে দু চার কথা আমরা জেনে নিই। রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী, আইয়ার নারায়ণটা এখানে বাদ পড়েছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি বলে দিই, আইয়ার নারায়ণ তার পিতার নাম, স্বর্গীয় পিতার নাম। রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী পুরো নাম। 1906 সালে তার জন্ম, 2002 সালে তার পরলোক গমন। ইজ ওয়ান অফ দ্য বেস্ট নোন অফ ইন্ডিয়ান ইংলিশ রাইটার্স। ভারতবর্ষে যে সকল সাহিত্যিকরা সাহিত্য চর্চা করেছেন তাদের তালিকা তৈরি করলে সেই তালিকার শীর্ষে স্থান পায় এই মানুষটি, যার অসামান্য সাহিত্য প্রতিভা, সৃজনশীলতা, যা ইংরেজি সাহিত্যকে ভীষণভাবে এনরিচ করেছে, স্বয়ং সম্পূর্ণ করে তুলেছে। হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ম্যাড্রাস। ম্যাড্রাসে তার জন্ম, সেখানে বড় হয়ে ওঠা। হি বিগেন বাই কন্ট্রিবিউটিং টাইমস টু এ সিটি নিউজ পেপার। প্রথমত তার জীবনে কর্মজীবনটা হচ্ছে তিনি একজন সংবাদপত্রের অফিসে তিনি কাজ করতেন, অ্যাজ এ সাংবাদিক হিসেবে তিনি কাজ করতেন। হ্যাঁ, এবং পরবর্তী সময় সেখানে তিনি মানে ওই তোমার রিপোর্টিং ব্যাপারটার থেকে তিনি এডিটোরিয়াল সেকশনটাতেও গিয়েছিলেন, সেখানেও তার অবদান রয়েছে। When Punch accepted one of his pieces, he embarked in earnest on his career as a novelist and a short story writer. জীবনে একটা মোড় চলে আসলো যখন তিনি এই কনভেনশনাল এই কাজ করে ইনকাম করা, পয়সা উপার্জন করা, এই যে ব্যাপারটা, এইটা তার কাছে একটু মানে মানসিকভাবে যেন কেমন লাগতে শুরু করলো। দেখো, জীবনে কিন্তু অর্থের গুরুত্ব আছে, এটা অনস্বীকার্য, কিন্তু মানুষের মনের খিদেটা বা মনের চাহিদাটাও কিন্তু একটা বড় জায়গা। সেখান থেকে দাঁড়িয়ে তিনি বুঝতে পারলেন যে না, এই বাধা ধরা সেই খবরের কাগজ বা বাধা ধরা চাকরি বাকরির জীবনে তার কিন্তু মোটেই মন টিকছিল না। তাই তিনি কি করলেন, সেই ভাবনার উদ্বেগ হওয়া মাত্রই তিনি নিজেকে কিন্তু সাহিত্যের মধ্যে ঢেলে দিলেন এবং সাহিত্যটাকে ঢেলে সাজালেন। একজন ঔপন্যাসিক, একজন ছোট গল্পকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন। হিজ রাইটিং পোর্ট্রে দ্য ইন্ডিয়ান এথোস উইথ রিমার্কেবল সিম্পলিসিটি অ্যান্ড হিউমার। এই আমাদের ভারতের বা আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, যে রীতিনীতি, যে চালচলন, এই সব কিছু, হ্যাঁ, ভালো মন্দ, মনের আশা, স্বপ্ন, ব্যর্থতা, প্রত্যেকটা বিষয় কিন্তু তার উপন্যাস, তার লেখা ছোট গল্পে একদম সুন্দরভাবে ফুটে উঠেছে, যেটা কিন্তু পুরোপুরি যুগোপযোগী, যাকে আমরা বলতে পারি কন্টেম্পোরারি রাইটার, অর্থাৎ সমসাময়িক যুগ এর একজন লেখক, যিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার পিস অফ ক্রিয়েশন অবভিয়াসলি সম্পূর্ণ যুগোপযোগী, এবং সেটা আমাদের অতীত ঐশ্বর্য বা অতীত ঐতিহ্য, ট্র্যাডিশন, কাস্টমস, রিলিজিয়াস বিলিফস সবগুলোকে একদম ফুল টু ফুল কভার আপ করেছে। হি ক্রিয়েটেড দ্য ফিকশনাল ওয়ার্ল্ড অফ মালগুড়ি। মালগুড়ি নামক একটা কাল্পনিক গ্রামের সৃষ্টি তিনি করেছিলেন। মালগুড়ি আদৌ কিন্তু ম্যাপের মধ্যে মালগুড়ি বলে কোনো জায়গা নেই, এটা হচ্ছে একটা ফিকশনাল টেরিটরি, অর্থাৎ এটা তার কল্পনায় তৈরি করা। এই মালগুড়িতেই তার যে ঘটনাগুলো ঘটেছে তার উপরে বেস করে মানে তিনি কল্পনা করেন যেখানে এরকম ঘটেছে, সেগুলোই তার সাহিত্যে উঠে আসছে। এবং মালগুড়ি ডেইজ বলে তার একটা শর্ট স্টোরি বুক রয়েছে, কালেকশন অফ শর্ট স্টোরি বুক, অনেকগুলো শর্ট স্টোরি আছে, একসাথে করা আছে, নাম দিয়েছেন মালগুড়ি ডেইজ।
সেটা একটা অসামান্য ব্যাপার। A winner of the Sahitya Academy Award 1960 and the Padma Vibhushan 2000, he was then nominated for a term in the Rajya Sabha. His novel The Guide 1958 has must impact on the readers, has been made into a popular film. Narayan also wrote essays, both personal and general, an autobiography, My Days 1974, a travelogue, My Deathless Diary 1964, and the retold Indian epics and myths, the Ramayana and the Mahabharata, and gods, demons and others. তা বলছে যে তিনি কিন্তু অনুবাদের উপরেও কাজ করেছেন। রামায়ণ মহাভারত যে মহাকাব্যগুলো আছে সেগুলোকে তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন। তার পাশাপাশি তার লেখাগুলো কিন্তু আমরা রূপলি পর্দায় তোমার হচ্ছে সিনেমা আকারেও দেখতে পাই। মালগুড়ি ডেইজ বলে একটা তোমার এই যে মালগুড়ি ডেইজ বলে একটা দূরদর্শনে আমাদের ন্যাশনাল টিভিতে আমরা ছোটোবেলায় দেখতাম। হ্যাঁ, ন্যাশনাল টিভিতে মালগুড়ি ডেইজের প্রত্যেকটা গল্পগুলোকে ধরে ধরে দেখানো হতো। হ্যাঁ, খুব সুন্দর ছিল দিনগুলো। এনার লেখা পড়লে না দেখবি জীবন থেকে অনেক টেনশন দূর হয়ে গেছে। এতটা হিউমারিস্টিক, এতটা সোলফুল, এতটা স্পাইস আছে এনার লেখার মধ্যে, যদি পড়িস তুই সত্যি অবাক হয়ে যাবি। যেমন একটা সুস্বাদু খাবার খেতে গেলে আমাদের কত ভালো লাগে, বা একটা জায়গায় ঘুরতে গেলে পরে সেই জায়গাটা জানি না খুব সুন্দর একটা জায়গা গেলে পরে কতটা আমরা নিজেদেরকে আনন্দিত অনুভব করি, তেমন করে এর লেখাগুলো পড়লে পরে না তুই কখনো মনোটোনাস ফিল করবি না। মানে ইউ ডোন্ট ফিল ইউর সেলফ যে ইউ আর ইন এ মনোটোনাস কন্ডিশন, মানে মন উদাস, ভালো লাগছে না, এরকম হবে না। অসামান্য দেখ, হাসিটার মধ্যেই একটা ব্যাপার আছে। হ্যাঁ, অলওয়েজ আ স্মাইল শোজ আ পার্সোনালিটি। এই হাসিটার মধ্যেই ব্যাপারটা রয়েছে যে কতটা সোজা সাদা একদম মানুষটা, যার মনের মধ্যে কোনো কিছু নেই, এবং লেখার মধ্যে তিনি তার এই হাসি, তার এই উজ্জ্বলতা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ, এবার চলে যাব আমরা পাঠ্যে। আমরা পড়লাম, ওনার প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমরা পড়াটা শুরু করব। About the text, that particular picture shows something different, not different, common in our society. যেটা আমি আগে তোদের বলে নিই, অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষীর কি ভূমিকা আছে তা আমাদের সমাজে কিন্তু প্রত্যেকটা মানুষই জানে। আজকে আমাদের পা থেকে মাথা পর্যন্ত শুধু অন্ধবিশ্বাসের চাপ। দেখ, আমিও অন্ধবিশ্বাসে আক্রান্ত, ঠিক আছে? প্রত্যেকের মধ্যেই কিন্তু অন্ধবিশ্বাসের চাপ। হ্যাঁ, হাতে আংটি, কপালে তিলক, হ্যাঁ, কেমন যেন একটা ভাব, যেখানে যেন আমরা কর্মকে ভুলে গিয়ে কপালটাকে বেশি প্রাধান্য দিতে শুরু করেছি। লেখাপড়ায় ভালো নেই, মা চলে গেলেন একজন জ্যোতিষীর কাছে। ছেলেটা বা মেয়েটা আমার একদম পড়ায় মন নেই, ওর তো গ্রহের দশা, ওটা কাটাতে হবে, তাই তো? গ্রহ যে আমাদের থেকে কোটি কোটি লক্ষ লক্ষ মাইল দূরে, সেই গ্রহেই নাকি আমাদের দশা দিয়েছে, ঠিক আছে? আমাদের জীবনে উন্নতির পথকে আটকে দিয়েছে। এই সমস্ত কথাগুলো ভেবে শুনে আমরা চলি, এবং এগুলোকেই জীবনের আয় উন্নতির একমাত্র লক্ষ্য বলে মনে করি, এবং তাদেরকে সন্তুষ্ট করতে পারলে আমরা জীবনে সাকসেসফুল হব, এমন একটা মানসিকতা আমাদের আছে। তো দেখো, এটা আমাদের ধর্ম বলবো না, এটা আমাদের সমাজ বা আমাদের ভাবনা বা রীতিনীতির মধ্যে এমনভাবে জড়িয়ে গেছে যে আমরা শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো বা এই ধরনের ভণ্ড ব্যাপারগুলোতে নিজেদেরকে এমনভাবে জড়িয়ে ফেলি, এবং সেটাকেই সর্বসর্বা মনে করি। আজকে আমাদের বিদ্যার অধিষ্ঠাত্রিণী দেবী হচ্ছেন মা সরস্বতী। এবার সারা বছর যদি কেউ না পড়ে শুধু মা সরস্বতীর পুজো করে, তারপরে সে যদি মনে করে সে পরীক্ষায় পাশ করবে, তাহলে এতে হয়তো সে খারাপ না পেলেও মা সরস্বতী ভীষণ খারাপ হবে। কারণ পাস বা ফেলের পেছনে মা সরস্বতীর কোনো হাত নেই। হ্যাঁ, না রাইট হ্যান্ড না লেফট হ্যান্ড, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? বরঞ্চ সারা বছর পুজো না করে তুমি যদি ঠিকমতো পড়াশোনা করো, তাইলে তোমার মার্কসটা ভালো উঠবে, এবং তাতে মা সরস্বতীও সন্তুষ্ট। কারণ আমরা কর্মে মহান, ঠিক আছে তো? হও কর্মে মহান, কর্মে মহান হতে হবে। যার যেমন কর্ম তার তেমন ফল। এখানে পূজা বা অর্চনা বা নিজের কপালকে এইরকম অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়ে প্রমাণ করার জন্য কোনো দরকার নেই, ঠিক আছে? সবাই গড গিফটেড। ঈশ্বর তোমাদেরকে পৃথিবীতে জন্ম যদি তুমি পেয়েছো, তার মানে ঈশ্বরের তুমি প্রিয়। তুমি পৃথিবীতে এসছো তার ইচ্ছায়, তার স্নেহে, তার ভালোবাসায়। তাই তুমি যাই করবে অবশ্যই ভালো হবে, কিন্তু তিনি চান তুমি জিনিসটা কর্ম করে অর্জন করো, খেটে অর্জন করো, সেটা তোমাকে করতে হবে। আচ্ছা, এবার কি বলছে? An astrologer's day is a story about a man who runs away
from his home and pretends to be an astrologer after imagining that he has committed a murder in a strange situation and ironic twist of fate. He runs into the very man he thought he had killed. এই যে আমাদের ছবিতে অ্যাস্ট্রোলজার বাবু যিনি হাত তুলে রয়েছেন, এক সময় ইনি কিন্তু প্রকৃতপক্ষে একজন অ্যাস্ট্রোলজার নন। এক সময় বন্ধু বান্ধবের সাথে ক্যাচাল করতে করতে এক বন্ধুকে তিনি চাকু মেরে দেন বুকের মধ্যে, এবং সেই বন্ধু মরে গেছে, চাকু মেরে তারপরে কুয়ায় তাকে ফেলে দেন। তারপরে এবার তিনি মরে গেছে এই কথা তিনি মনে করেন, করার পর তারপরে তিনি সেই জায়গা ছেড়ে ভয়ে যে মরে গেছে এখন তো ধরে ফেলবে পুলিশ, তারপর তিনি একটা শহরে চলে আসেন যেটা তার গ্রামের থেকে অনেক দূরে। সেখানে সেই তিনি এই অ্যাস্ট্রোলজারের ভূমিকায় মানে অ্যাস্ট্রোলজারের বেশভূষা নিয়ে তার জীবনযাপন করতে শুরু করে, শুধুমাত্র তার অতীতের সেই দুর্ঘটনাকে আড়াল করতে। বুঝতে পারলো তো? তো গল্পটা এটা নিয়ে, হ্যাঁ, যে তিনি খুন করেছেন যাকে, সেই খুনের দায়ে বাঁচতে তিনি তার ভুলকে ঢাকতে তিনি এই ছদ্মবেশ নিয়ে একজন অ্যাস্ট্রোলজার হয়ে বহুদিন হয়ে গেছে তিনি কাজ করছেন, মানে শহরে কাজ করছেন। তবে বলে রাখি, এই যে ওনার থেকে যে সাজেশন নিতে এসেছে এই হচ্ছে সেই লোকটা যাকে সে খুন করেছিল, হ্যাঁ, কিন্তু কালক্রমে সে বেঁচে যায়, ঠিক আছে, এবং সে এর কাছে এসে বলে যে আমাকে কে মারছে, আমাকে লোকটাকে খুঁজে দাও। হ্যাঁ, খুব সুন্দর একটা গল্প, খুব টুইস্ট। বললাম না, এনার গল্প শুনলে তো তুই হাসি আটকাতে পারবি না, এত সুন্দর করে লেখে, ঠিক আছে। দেখ, ওই বলছে যে এখন, তখন ও বলে কি বলতো, যে তোমার যে খুনি সে কিছুদিন আগে ট্রাক চাপা পড়ে মারা গেছে, হ্যাঁ, কিছুদিন আগে মারা গেছে। তো যাই হোক, তখন ও খুব আফসোস করে আমি শাস্তি দিতে পারলাম না। তখন ও ওকে বলে তুমি আর কখনো এইদিকে আসবে না, তোমার কিন্তু আরেকটা বিপদ হতে পারে। কারণ কেন, রাতের অন্ধকারে ওদের মধ্যে কথাবার্তা ছিল, ও ওকে আসলে চিনতে পারেনি, কিন্তু ওকে ও চিনে ফেলেছিল যে এই সে যাকে আমি খুন করেছিলাম, ঠিক আছে, কিন্তু কোনো ক্রমে বেড়েছে। তারপর যথারীতি একে বলে তুমি এদিকে আসবে না, এই দিকে আর আসবে না, তাহলে তোমার বিপদ হতে পারে, আগামী দিনে তোমার আরও বিপদ হতে পারে, আমি তোমার কপাল দেখে হাত দেখে বুঝতে পারছি, তুমি বাড়ি চলে যাও, গ্রাম ছেড়ে কোনো দিনও আসবে না, হ্যাঁ। এবং তারপরে সেই ঘটনাটা তার বউকে গিয়ে বলে, এবং সেই তার বউ বলে যে তুমি এরকম ছিলে। বউ অবাক হয়ে যায় যে তার যার সাথে সে সংসার করছে এতদিন ধরে সে একজন খুনি, যেটা সে আগে সে জানতো না। বুঝতে পারো তো? এরকমই গল্পটা খুব সুন্দর একটা গল্প। আচ্ছা, এবার আমরা চলে যাই গল্পের টেক্সটে। ভালো করে শোনো। পড়ছি, সবাই একটু তোমরা যে সেন পেপারটা দেওয়া হয়েছে সেটার দিকে নজর রাখো। Punctually at midday, he opened his bag and spread out his professional দেখ তো প্রফেশনাল আছে নাকি ওখানে, লেখাটা থেকে ডেকে গেছে, প্রফেশনাল আছে না? Punctually at midday, he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook and a bundle of palmary writing. His forehead was resplendent with scared ash and vermilion, and his eyes sparkled with a sharp abnormal gleam, which was really an outcome of a continual searching look for customers, but which his simple clients took to be a prophetic light and felt comforted. কি বলেছে শোন, একদম নির্দিষ্টভাবে একদম দুপুরবেলায় তিনি তার দোকান খোলেন। দোকান হচ্ছে তিনি তার ব্যবসা খোলেন। ব্যবসা শুরুটা কি করে হয়, তার কাছে যে ব্যাগটা আছে সে ব্যাগটা খুলেন, ব্যাগের মধ্যে কী গেছে দেখ, খুলে ব্যাগটাকে তিনি মেলে দেন, মেলে দিয়ে ব্যাগের থেকে বের করে তার যে জীবিকা সংক্রান্ত যে জিনিসগুলো কি কি, হুইচ কনসিস্টেড অফ এ ডজন করি শেলস, অর্থাৎ 1 ডজন মানে 12টা করি শেলস, অর্থাৎ লক্ষ্মী পুজোতে বা হিন্দু শাস্ত্রে পুজোতে লাগে সাদা রঙের ছোটো ছোটো হয় কড়ি বলে সেগুলোকে, ওই 12টা কড়ি অর্থাৎ 1 ডজন কড়ি বের করেন, ভালো করে মনে রাখিস। স্কোয়ার পিস অফ ক্লথ, একটা বর্গাকার কাপড় বের করেন, একটা বর্গাকার কাপড়, উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, যেই কাপড়টার ওপরে কি রয়েছে, একটা অস্বচ্ছ, একটা হচ্ছে তোর বেশ রহস্যময় একটা চার্ট বা তালিকা রয়েছে, হ্যাঁ, যেটা কি হয়েছে, আবছা হয়ে গেছে। কি হয়েছে? আবছা। এবার যারা একটু সিনেমা দেখিস, মুভি টুভি দেখিস, তারা দেখবি হয়তো, যারা এরকম জাদুকর বা হাত দেখে তাদের কাছে অনেক কিছু লেখা থাকে বইগুলোর মধ্যে, খুব আবছা, হ্যাঁ, অপরিষ্কার, আসলে গোটাটাই তো ভণ্ড ব্যাপার,
তাই জন্য ওগুলো এলোমেলো করে লেখা হয়, বুঝতে পারলে তো? এরকম করে এই ব্যবসা করতে করতে তার জিনিসটার রং উঠে গেছে, হ্যাঁ, ওটা দিয়েই ব্যবসা চালাচ্ছে, ঠিক আছে তো, করে গেছে। তারপর কি বলছে, আর নোটবুক, একটা নোটবুক রয়েছে। আ বান্ডেল অফ পালমারি রাইটিং, পালমারি রাইটিং হচ্ছে, পালম হচ্ছে তাল, একটা ফল, সেই তাল গাছের যে পাতা, সেই তাল গাছের পাতার মধ্যে মানুষের ভাগ্য সংক্রান্ত অনেক কিছু সে লিখে রাখতো, ঠিক আছে তো, যে কার ভাগ্য কী হবে, সে হয়তো তাল পাতাটা দিয়ে বলতো যে তোলো দেখি এটা, এগুলোর মধ্যে তোলো, যেটা তুলতো, যেখানে লেখা যেটা থাকতো ওটাই তার কপাল, বুঝতে পারলে তো? ওই জন্য বলা হয়েছে পালমারি রাইটিং। পালমারি মানে তালপত্রে লেখা, কিছু লেখা তার কাছে ছিল। আর বান্ডেল একটা বোঝা ছিল কিন্তু। হিজ ফোরহেড ওয়াজ রিসপ্লেন্ডেন্ট উইথ স্কেয়ার্ড অ্যাশ, তার কপালটা, ফোরহেড মিন্স কপাল, দীপ্তময়, রিসপ্লেন্ডেন্ট মিন্স ব্রাইট, লুমিনাস, স্পার্কলড, তার কপালটা দীপ্তময় হয়ে থাকতো, কি দিয়ে? উইথ স্কেয়ার্ড অ্যাশ, স্কেয়ার্ড মিন্স পবিত্র, যাকে ইংরেজিতে বলে হলি, সেই পবিত্র ছাই দিয়ে এবং সঙ্গে সিঁদুর দিয়ে তার কপালটা লেপা, বুঝিস কেমন লাগবে? And his eyes sparkled with a sharp abnormal gleam, which was really an outcome of a continual search look for customer. এবং চোখে তার একটা এমন উজ্জ্বলতা যেটা সত্যি অস্বাভাবিক, নর্মাল নয়, সেটা অ্যাবনর্মাল, এবং সেই উজ্জ্বলতা সবসময় খুঁজছে কোথায় তার কাস্টমার আছে, কোথায় তার খদ্দের আছে, তাই তো? খদ্দের না আসলে তো তার ওর ব্যবসা চলবে না, তার সংসার কি করে চলবে? But which his simple clients took to be a prophetic light and felt comforted. এবং তার কাছে যারা যায়, সে গোবেচারা মানুষগুলো যারা ভাগ্যের দ্বারা পীড়িত, মনে করে যে কপালের দোষ, তারা সেই তার এই সজ্জা, এই রূপ, চোখের এই অস্বাভাবিক যে আলো বা দ্যুতি, তাকে দেখে মনে হয় যে তাদেরকে তারা ভবিষ্যৎ দেখতে পায় এমন একটা লাইটের কাছে দাঁড়িয়ে আছে, ঠিক আছে তো? একটা ভবিষ্যৎ বলে দিতে পারবে এমন একটা লাইটের কাছে গিয়ে তারা চলে এসছে, এইবার জীবনে আর কোনো সমস্যা নেই, হ্যাঁ, এই কথা ভেবে তারা নিজেদেরকে কী দেয়? স্বস্তি দেয়। বোকা কাস্টমাররা কী করে? নিজেদেরকে স্বস্তি তুলে দেয়, না এবার আমি এমন একটা লাইটের সামনে দাঁড়িয়ে আছি, এমন একটা মানুষ যে চরম জ্ঞানী, চরম তপি, এবার সে আমাকে উদ্ধার করবে। The power of his eyes was considerably enhanced by their position placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. বলছে দ্য পাওয়ার অফ হিজ আইস, তার চোখের যে এই যে দীপ্তি বা দ্যুতি বা চোখের যে এই যে বিশেষত্ব, এটা যদি বিবেচনা করে দেখি সেটা বৃদ্ধি পেয়েছে একটা কারণে। কি কারণে? দেয়ার পজিশন প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, অর্থাৎ এরকম একটা দেখ, এরকম একটা চেহারা, বলছে চোখের গুরুত্বটা কি? এই যে হুইস্কার্স মানে দাড়ি, এই লম্বা দাড়ি গালের থেকে ঝরে পড়েছে, স্ট্রিম ডাউন বলে একটা শব্দ আছে দেখবি, লম্বা দাড়ি ঝরে পড়েছে, কপালে ছাই, ঠিক আছে, তার মধ্যে আবার কি, শুধু তো ছাই না, তার মধ্যে আবার এখানে ভার্মেলিন অর্থাৎ সিঁদুর। তাই দেখ এবার চোখটা কত রহস্যময় হয়ে উঠলো, দেখলি তো? হ্যাঁ, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, একটা কথা আছে, একটা মানুষের সাথে মিশতে গেলে প্রথমে আগে তার মাথা থেকে পা অবধি দেখে নিতে হয়, তারপরেই তার সাথে কথা বা মেশা শুরু করতে হয়। তাহলে এর দেখ ওই চেহারাটা তুই দেখ, ওই সামান্য আমি খালি একটু রংটা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? এরকম একটা মানুষ তোর সামনে যদি এসে বলে যে তোর নাম ধরে ডাকলো, কেমন আছো, তুই তো তখনই চক্কর দিয়ে দেবে তোর মাথায়, হ্যাঁ, তুই কী মনে করবি? বাবা সেই ব্যাপার তো, তার মানে তো বাবার কাছে আমার নিশ্চয়ই আগামী দিন কেমন হবে সেটাই। চট করে তোর মা আসলো, এসে বলবে দেখো তো আমার মেয়েটার কী হবে বাবা আগামী দিনে, ও তো পড়েই না, এবার পরীক্ষায় কেমন রেজাল্ট করবে দেখ। তো এবার উনি বলতে শুরু করবেন, বলবে আরে চিন্তা করিস না, আমি যখন চলে আসছি, মানে ও যখন চলে আসছে তুই না পড়েও বাস, এই হলো ব্যাপার। তা এইরকম একটা চেহারা দেখ, বুঝিস ব্যাপারটা, তো এইরকম একটা চেহারা কেমন করুক, তার কাস্টমারদেরকে কেন করবে না। তাই বলছে পজিশনটা ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, এদিকে তো পেইন্ট করা কপালটা, অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, খুব একদম ঘন কালো দাড়ি নেমে আসছে, হুইচ স্ট্রিম ডাউন মানে অবতরণ করা বা নেমে আসা, চিক্স মানে গাল, গালের থেকে নেমে এসছে, ইভেন এ হাফ উইটস আই, খুব সুন্দর একটা শব্দ রয়েছে। হাফ উইটস কথার অর্থ হচ্ছে অর্ধ বুদ্ধি সম্পন্ন মানুষ,
যাকে আমরা বলি বোকা, ঠিক আছে। হাফ উইটস আই, আই বলতে এখানে ওই চোখ না, কিন্তু এখানে আই বলতে হচ্ছে বুদ্ধির চোখ, অর্থাৎ কোনো কিছু বিচার বিবেচনার যে চোখ বা দৃষ্টি, সেই দৃষ্টি যাদের খাটো, যারা এই সাধুর রূপ দেখে বা তার চেহারা দেখে যারা ভুলে গেছে যে এটা ঠকও হতে পারে, তারা এরকম একটা মানুষের কাছে কি এসে কি মনে করে, বাবা বাবা চলে আসছে, না এবার আমার জীবন একদম উদ্ধার হয়ে যাবে। তাই এরকম একটা সেটিং সত্যি সবাইকে চমক লাগিয়ে দিবে। টু ক্রাউন দ্য ইফেক্ট হি উন্ড স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড, দিস কালার স্কিম নেভার ফেল্ড। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই সেটিংসটা তো তিনি নিয়ে নিলেন, এই সেটিংসের পাশাপাশি কি করেছে, শেষমেশ এই সেটিংসটাকে পারফেক্ট করার জন্য মাথায় একটা গেরুয়া রঙের পাগড়ি পরে নিয়েছে, টারবান। এবার বল, কালকেই যদি তোরা আমাকে দেখিস এই স্ক্রিনের সামনে আমি গেরুয়া বসন করে দাঁড়িয়ে আছি, তা তোরা আমাকে সাধু ছাড়াও কিন্তু অন্য কিছু ভাববি না, কারণ আমরা যে সমাজে আছি এই ধরনের গেরুয়া পোশাক পরা ব্যক্তিকে হয় সাধু নয় গৃহত্যাগী, হ্যাঁ পরোপকারী এবং মানুষ বলেই জানে, সে আমি সাধু হই বা ভণ্ড হই, বুঝতে পারলি তো। মানে গেরুয়া রঙটা মানুষকে ঠকানোর জন্য কিন্তু যথেষ্ট, মানে এই রঙটার কিন্তু অনেক গুরুত্ব ঐতিহ্য আছে। স্বয়ং স্বামী বিবেকানন্দ এই রঙ করে শিকাগো সভায় বক্তৃতা দিয়েছিলেন। তাহলে বোঝ, কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ, কিছু চক্রান্তকারী মানুষ, কিছু মানুষকে বোকা বানানোর জন্য এই রঙটাকে হাতিয়ার করে নিয়েছে, বুঝতে পারলি তো। আর এই এই রঙে কোনো রেঙেছে কোনো মানুষ তুই তোর সামনে দাঁড়িয়ে যায়, তুই তাকে কিন্তু 10টা কথা বলার আগে চিন্তা করবি, যদিও অভিশাপ দেয়, তাই না, এটা কিন্তু বুঝিস। তা যাই হোক, তো এটা হলো ব্যাপার। তো এই কালারটা কখনই কোনোদিন ফেল করে না। People were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks. এই রং রূপ, এই আকার আয়তন দেখে, এই সাজসজ্জা দেখে মানুষ মৌমাছির মতন ছুটে যায়। কোন মানুষগুলো? যাদের নিজের কপালের উপরে কোনো আস্থা নেই, তাই তো, বা যাদের নিজের কর্মের প্রতি কোনো আস্থা নেই, যারা কপালটাকেই মনে করে যে সবটাই সব কিছু, তাই তারা ছুটে যায় মৌমাছি যেমন করে কসমস এক ধরনের ফুল, বন্য ফুল, আর ডালিয়া স্টকস অর্থাৎ ডালিয়া এবং তোর হচ্ছে কসমস ফুলের দিকে যেমন করে মৌমাছি ধেয়ে যায়, তেমন করে তার খদ্দেররা তার দিকে ছুটে যায়। ঠিক আছে তো? আচ্ছা। He sat under the boughs of a spreading tamarind tree which flanked a path running through the town hall park. এই জ্যোতিষী প্রতিদিন টাউন হল পার্ক বলে একটা জায়গা আছে মালগুড়িতে। কোথায়? মালগুড়ি। দেখ, মালগুড়ি জায়গাটা কিন্তু, এটা মালগুড়িরই ঘটনা, কিন্তু বারবার বলছি, এখানে যে গ্রামটাকে দেখানো হচ্ছে গ্রামটার নাম কি? মালগুড়ি। সেটা কিন্তু এখানে একবারও বলা হয়নি, কিন্তু তোকে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে তো? এই বইটা হচ্ছে, এই গল্পটা হচ্ছে যে বইটার থেকে নেওয়া হয়েছে তার নাম হচ্ছে মালগুড়ি ডেইজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেইখানে ওই টাউন হল পার্ক আছে একটা জায়গা, সেখানে একটা রাস্তা গেছে এঁকে বেঁকে, রাস্তার পাশে একটা মস্ত বড় তেঁতুল গাছ, ট্যামারেন্ড ট্রি। তেঁতুল গাছটা এত বড় যে গাছটা মনে কর এইখানে গাছটা, তো এইভাবে গাছটা, ঠিক আছে, এইভাবে গাছটা, কিন্তু গাছের ডালটা প্রশস্ত হয়ে এদিকে চলে গেছে, এবং এই গাছের নিচেই আমাদের সেই সাধু বাবা বসে, ঠিক আছে? আর রাস্তাটা এইভাবে চলে গেছে, হলো, রাস্তাটা এইভাবে চলে গেছে, ওই জায়গাটাই বসে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। এই যে জায়গাটা তিনি সিলেক্ট করেছেন, দেখ ব্যবসার জন্য কিন্তু জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, তাই তো? কোনো একটা জায়গা যেখানে তুই, জায়গাটা তো যদি দোকানটা এমন জায়গা হয় বা তোর প্রতিষ্ঠানটা এমন জায়গা হয় যেখানে হটস্পট এরিয়া বা লোকে যাতায়াত বেশি, তাহলে তোর ব্যবসাটা ভালো চলবে, তাই না? এখন তোর মনে কর বইয়ের দোকান কোথায়? নদীর পাড়ে। তুই তো জানিস বই সবারই দরকার, কিন্তু নদীর পাড়ে গিয়ে কে বই কিনবে বলতো? কিনবে? এই হলো ব্যাপার, এটা বুঝতে হবে কিন্তু। তাহলে বিজনেস রান করার জন্য কিন্তু ইউ শুড নো দ্য প্লেস দ্যাট উইল রান ইউর বিজনেস ওয়েল। তোমার ব্যবসাটাকে ভালোভাবে চালানোর জন্য তোমার জায়গাটাকে সিলেক্ট করতে হবে। অনেক কসমেটিকের দোকান মনে কর ভর্তি, নিচে তোর দোকানটা কোথায়? 3 তলার উপরে। নিচে তুই নিচে যেখানে দোকানগুলো আছে সেখানে মনে কর যে 11টা দোকান আছে, 11টা দোকানে ঢুকবে না, 3 তলার উপরে যাবে বলতো মানুষ, বুঝতে পারলি তো? তা ওর কিন্তু জায়গাটা সিলেক্ট করার পিছনে কারণ আছে, এটা পরে তোরা জানতে পারবি কী কারণে। এই তেঁতুল গাছের নিচে যে কেন বসে, কারণ আছে। কি কারণ দেখি? A surging crowd was always moving up and down this narrow road morning till night. এই পথ ধরে অনেক মানুষ প্রতিদিন যাতায়াত করে, যেখানে উনি বসে তার পাশ দিয়ে যে রাস্তাটা, ওখানে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে।
সকাল থেকে রাত। A variety of trades and occupations was represented all along its way. Medicine sellers, sellers of stolen hardware and junk, magicians, and above all, an auctioneer of cheap cloth who created enough din all day to attract the whole town. আচ্ছা, কি বলেছে? যে রাস্তাটা দিয়ে যা মানে যে রাস্তাটা বসে ও তেঁতুল গাছের নিচে, তার পাশে যে রাস্তাটা, সেখানে অনেক ব্যবসায়ীরা বসে, বিভিন্ন ব্যবসায়ীরা বসে। যেমন কেউ হয়তো ওষুধ বিক্রি করে, কেউ হয়তো তোমার মানে চোর বাজারের জিনিসপত্র যেগুলো অন্য দেশ থেকে চুপ করে আনা হয় ফাঁকি দিয়ে, ট্যাক্স ফাঁকি দিয়ে, সেগুলো বিক্রি করে। কেউ আবার অকেজো জিনিসপত্র বিক্রি করে, কেউ আবার ম্যাজিক দেখায়, এবং তার পাশাপাশি একজন নিলামকারী আছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে ওই যে ডাকের জামাগুলো পাওয়া যায় সেগুলো বিক্রি করে, এবং সে এতই কোলাহল করে যে গোটা জায়গাটাকে ব্যস্ত করে রাখে। ঠিক এদের পাশাপাশি কে বসে? আমাদের অ্যাস্ট্রোলজার ব্যবসা করতে বসে, কিন্তু বুঝিস, তার মানে লোকের চলাচল যেখানে বেশি। Next to him in vociferousness came a vendor of fried groundnut who gave his ware a fancy name each day, calling it Bombay ice cream one day, and on the next Delhi almond, and on the third Raja's delicacy, and so on and so forth. যাই হোক, তো এই সমস্ত কোলাহল চেঁচামেচির মধ্যে ওখানে এসে হাজির হয় আরেকজন কোলাহলকারী, সে হচ্ছে বাদাম বিক্রেতা। এক বাদাম বিক্রেতা, সে হচ্ছে বাদাম বিক্রি করে, ঠিক আছে। বাদাম বিক্রেতা নিয়ে আমাদের এর আগেও একটা অভিজ্ঞতা আছে, আমরা গানও জানি। তো যাই হোক, তো এমনই একজন বাদাম বিক্রেতা এখানে বাদাম বিক্রি করে। হ্যাঁ, সেও চিৎকার করে করে বিক্রি করে বাদাম। এবং দেখ, মজার বিষয় হচ্ছে প্রতিদিন সে যে বিক্রি করে বাদামগুলো, এক একদিন বাদামটাকে এক একভাবে ডাকে, এক একদিন এক একটাভাবে ডাকে, বাদামের নাম দেয়। একদিন বলে বোম্বে আইসক্রিম, বাদামটাকে কি বলে? বোম্বে। লাগবে নাকি কারোর বোম্বে আইসক্রিম, বোম্বে আইসক্রিম, এরকম করে। আবার একদিন বলে হচ্ছে দিল্লি আলমন্ড, অর্থাৎ দিল্লির কাঠবাদাম, এইটা বলে নাম দেয়। আবার অন্য একদিন নাম দেয়, তৃতীয় দিন নাম দেয় রাজাস ডেলিকেসি, অর্থাৎ রাজার সুখাদ্য, রাজার সুখাদ্য। বুঝতে পারলে তো? রাজা কি আর যে সেই জিনিস খায়? একটা দেশের রাজা কি যে সেই জিনিস খাবে? না, উৎকৃষ্ট খাবার। তাই বাদাম হচ্ছে একটা উৎকৃষ্ট খাবার, তাই জন্য নাম দেয় রাজাস ডেলিকেসি। এইভাবে চলতে থাকে, তারপর দিন একটা, তারপর দিন একটা, এরকম করে নাম দিয়ে দিয়ে বিক্রি করে গেল। A considerable portion of this crowd delayed before the astrologer too. বলছে, আচ্ছা কি বলো, সরি, so forth and people flock to him. যাই হোক, তাহলে এইভাবে বিক্রি করে, আর লোকেরা দল বেঁধে বেঁধে ওই যে বাদাম কিনতে আসে, এই দোকানে যায়, ওই দোকানে যায়, তখন অ্যাস্ট্রোলজারও বসে আছে, তার কাছে ছুটে ছুটে আসে, হয়তো বাদাম কিনলো, কিনে মুখে দিচ্ছে, পাশে অ্যাস্ট্রোলজার, হয়তো কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছা করতে, সময়টা হয়তো ভালো যাচ্ছে, একটু জিজ্ঞাসা করে দিই। ওই জন্য এমন জায়গায় বসে যেখানে সবাইকে আসতেই হবে। আচ্ছা, a considerable portion of this crowd delayed before the astrologer too. বলছে এই যে যারা এরকম বাদাম কিনতে আসে, বা ওষুধ কিনতে আসে, বা ম্যাজিশিয়ানের কাছে আসে, বা ভাঙাচুরো জিনিস কিনতে আসে, বা তোমার হচ্ছে স্টোলেন আর্টিকেলস কিনতে আসে, তারা এসে কি করে, ওই আস্তে আস্তে ওই মনে করো সামনে দিয়ে ধীরে ধীরে হাঁটাহাঁটি করে। ডেলাইট কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে চলাফেরা করা, ধীরে ধীরে চলাফেরা করে। কার সামনে দিয়ে? অ্যাস্ট্রোলজারের সামনে দিয়ে, ঠিক আছে, ধীরে ধীরে চলাফেরা করতে শুরু করে। আচ্ছা, a considerable portion of this crowd delayed before the astrologer too. The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. অ্যাস্ট্রোলজারের নিজের দোকানে কোনো লাইট নেই, ওর পাশে যে বাদাম বিক্রি করে, ওই বাদামওয়ালা যে বাদাম ভাজে, ওই যে আগুন, তোরা দেখবি যে গ্রামাঞ্চলে বা শহরে গেলে রাস্তার পাশ দিয়ে বসে ঢিপ করে বাদাম ভাজছে, কিন্তু হ্যাঁ বেশ দেখা যায়। কিন্তু তা ওই যে ব্যাপারটা, ওই যে বাদাম বিক্রেতা যে বাদাম ভাজছে, আগুন জ্বলছে, ওই আগুনের পটপটা নিয়ে আগুন, আর তার থেকে যে ধোঁয়া বা আলোটা আসছে, ওর মধ্যেই তার ব্যবসা। তার মানে বিনা ইনভেস্টমেন্টের ব্যবসা, নিজে ব্যবসা চালাচ্ছে, তার কিন্তু কোনো লাইট নেই। বুঝতে পারলো তো? ওই বাদামওয়ালা যে বাদাম বিক্রি করছে, ওর যে আলো, ওইখানে দাঁড়িয়ে ধোয়া তাই একটা ব্যাপার কর। এরকম একটা মানুষ যে মাথায় এরকম ইসে পড়ে আছে, মাথায় এরকম তোর ছাই মেখেছে, সিঁদুর, এরকম বড় বড় দাড়ি, চোখটা লাল লাল, তারপরে সে আগুনের পাশে বসেছে, আগুনটা দাউ দাউ করে জ্বলছে, তার থেকে ধোয়া আসছে, ব্যাপারটা কেমন জমবে? হ্যাঁ, ওটাই ওর সেটিংস, ওটা মাথায় নিয়েছে। কারণ এই সমস্ত জায়গায় গিয়ে লোকের শরীরটা একটু ভারী হয়ে আসবে, তারপর সে কি বিশ্বাস করবে, তারপর তোকে ঠকাবে, তুই টাকা দিয়ে চলে আসবি, এরকম করে চলছে। এটাই বলেছে যেটা আমি এখন তোমার বললাম, half the enchantment of the place due to the fact that it did not have the benefit of beautiful light. তার ব্যবসাটার গুড়ো রহস্যটা যে এই জায়গাটাকে বেছে নেওয়ার কারণটা কি, তার সে একটা দেখায় সে ধার্মিক, সে পরম জ্ঞানী তপি,
এবং সে এরকম আগুনের পাশে বসে আছে, এরকম ধোঁয়া আসতেছে, চোখের সেটিংসটাই অন্যরকম। এই জায়গাটা চুজ করা তার কারণ হচ্ছে এই জায়গাটায় কোনো মিউনিসিপ্যালিটির লাইট ছিল না, মানে জায়গাটা একটু অন্ধকারটাই, তাই না? তো এরকম একটা ব্যক্তিত্ব যে অন্ধকার জায়গায় বসে থাকে, তুই একবারও তাকে সাধারণ না অসাধারণই ভাববি, তাই না? এখানে তুইও যদি আজকে সন্ধ্যাবেলায় এরকম গেরুয়া পোশাক পরে তোর বাড়ির বা পাড়ার কোনো এক অন্ধকার জায়গায় যদি আচমকাই বসে পড়িস, দেখিস যে ব্যাপারটা কতটা মানে ইফেক্টিভ, হ্যাঁ কি না? দেখবি তোর পাড়ার লোক জড়ো হয়ে গেছে, তুই জড়ো করে দিতে পারবি, চেষ্টা করে দেখিস, সবাই জড়ো হয়ে যাবে, ঠিক আছে? সবাই জড়ো হয়ে যাবে, কারণ কী বলবে, কী ব্যাপার অন্ধকার জায়গায় গেরুয়া পোশাক করে মেটে যেতে, আমাদের পাড়ায় কী হইলো, দেখবি গোটা গ্রাম এটা নিয়ে আলোচনা। আসলে কিছুই নেই, তুই গোটা গ্রামকে নিয়ে দেখতে পারিস যে এই জিনিসটা আমাদের রক্তে কতটা মিশে আছে, মানুষ কতটা অন্ধবিশ্বাসে আক্রান্ত। হ্যাঁ, যেখানে আমরা বাড়ির থেকে বেরোতে গিয়ে বিড়াল কাটলে পরে রাস্তা আমরা ফিরে চলে আসি, তাই তো? বা পরীক্ষার দিন তুই যাচ্ছিস, তোকে পেছন থেকে কি জানি একটা হাঁচি দিল, এই আর মরণ, সময়ও পায় না, আজকে এমনি অঙ্ক পরীক্ষা, তার মধ্যে আবার হাঁচি, উপপাদ্যটাও মনে লিখতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা এরকম ভাবনা নিয়ে বাঁচি। বেচারা বিড়াল চিরকাল অপাত্র হয়েই রয়ে গেল, মানুষের হাঁচি যেটা একটা বৈজ্ঞানিক কারণ আছে সেটা আমাদের অশুভ হয়ে দাঁড়ালো। তারপরে যদি আবার পরীক্ষার আগে তোকে কেউ ডিম, কলা বা কাঁঠাল দেখায়, তাহলে তো কাজটা তো পাস করে এই বছর হবে না। তো এইরকমভাবে আমরা আক্রান্ত, এটা বুঝিস কিন্তু। তাহলে এটাই বলছে যে ওর যে ব্যবসাটা চলছে তার সেটিংসটা এত সুন্দর যে এই যে লাইট, মিউনিসিপ্যাল লাইট নেই, অন্ধকার জায়গা। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, এই জায়গাটা আলোকিত হয় অন্যান্য দোকানের আলো দিয়ে। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, কারুর কাছে হ্যাজাক রয়েছে, কোনো দোকানদার একটু ব্যবসা ভালো, তারা হ্যাজাক কিনেছে, হ্যাজাকের আলো ফসফসানি আওয়াজ। সাম হ্যাড ন্যাকেট ফ্লেয়ার্স, কেউ আবার হয়তো মশাল জ্বালিয়ে রেখেছে, স্ট্রাক অন দ্য পোল, একটা খুঁটির মধ্যে একটা মশাল গেঁথে রেখেছে, ওটাতে ব্যবসা করছে। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কেউ আবার পুরনো সাইকেলের ল্যাম্পগুলোকে আলো উৎস বানিয়েছে, সেগুলোতে ব্যবসা চালাচ্ছে। অ্যান্ড অন অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার ম্যানেজ উইদাউট লাইটস অফ দেয়ার ওন, আর অ্যাস্ট্রোলজারের মতন এক দুজন আছে যারা তাদের ব্যবসাটা চালাচ্ছে অন্যের উপর ভিত্তি করে, ঠিক আছে? তারা ওই অন্যের আলো দিয়েই ব্যবসাটা চালিয়ে নিচ্ছে। ইট ইজ আ বিউইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট, রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, যে জায়গাটায় ওই অ্যাস্ট্রোলজার বসে, ব্যাপারটা বেশ একটু হতচকিত ব্যাপার। জায়গাটা কেন হতচকিত, কেন আশ্চর্যজনক? কারণ ওখানে অনেক ধরনের আলোর কি হয়, আঁকা বাঁকা রেপগুলো পড়ে, অন্ধকার হয়, মানুষ হাঁটছে আলোর অন্ধকারে, দেহের কালো কালো ছায়া, এদিক থেকে একটা লাইট আসছে, এদিকে দপদপ করে মশাল জ্বলছে, এদিকে তোমার হচ্ছে বাদাম ভাজা হচ্ছে, সেই আলো সেই ধোঁয়া সব মিলে একটা ব্যাপারটা একদম রহস্যময়। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এই পরিস্থিতিগুলো খুব ভালো করে হেল্প করে অ্যাস্ট্রোলজারকে, ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগ্যান লাইফ। কারণ এই যে কারণটা বলতে শুরু করেছে, এইটা তাকে বেশি করে স্যুট করে, কারণ সে জীবনের যখন প্রথম যাত্রা শুরু করে, সে কিন্তু একজন জ্যোতিষী হবে বলে তার যাত্রাটা শুরু করেনি, বুঝতে পারলো তো? জ্যোতিষী হবে বলে সে যাত্রাটা শুরু করেনি। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট। এখন যেমন সে মানুষের কপাল বা হাত দেখে বলে দিতে পারে যে কিছুক্ষণ বাদেই তার সাথে কি হবে, এক সময় সে ভাবতো তার সাথে কি হবে, ঠিক আছে? একটা সময় ছিল যখন সে পরের মুহূর্তে তার সাথে কি ঘটে যাবে সে জানতো না, কারণ ওই যে খুন করছিল, মনে পড়ে তো, খুন করছিল, তার ভয়টা ছিল। কিন্তু এখন সে মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারে যে তার 10 মিনিট বা 5 মিনিট পরে একটা মানুষের সাথে কী হবে, কিন্তু এক সময় সে নিজের সাথে কী হবে ওটার চিন্তা করে তাল পেত না। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, সে ছিল ততটাই অপরিচিত তারাদের কাছে যতটা তার কাস্টমারদের কাছে। অর্থাৎ অ্যাস্ট্রোলজার তখন তো সে অ্যাস্ট্রোলজার ছিল না, তখন তারাদের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। যেমন করে তার কাস্টমাররা তাকে চেনে না, হ্যাঁ, এসেই চিনতে পারে, তারাদের যেমন করে আমরা জেনেই জানতে পারি, তেমন করে তখন তার কোনো পরিচয় ছিল না, মানে একজন জ্যোতিষীর তার কোনো লক্ষণই কিন্তু ছিল না। Yet he said things which pleased and astonished everyone. That was more a matter of study, practice, shrewd guesswork. বলছে কিন্তু তথাপিও একটা কথা বলি যে আগাগোড়া তার মধ্যে একটা ট্যালেন্ট ছিল। কি ট্যালেন্ট? যে সে মানুষকে কথা বলে খুশি করতে পারত। ইট ইজ দ্য আর্ট, ঠিক আছে? দেখ,
এটা কিন্তু একটা অদ্ভুত আর্ট, একটা মানুষকে হাসানো, তাকে সে দুঃখী বা তার মনটা ভালো নেই তাকে কোনোভাবে খুশি করা বা সেটা ভুলতে সাহায্য করা, এটা একটা মানুষের আর্ট। ঠিক আছে, এটা টেকনিক। এই টেকনিকটা ওর আগাগোড়াই ছিল। ও যখন গ্রামে ছিল, হ্যাঁ, যখন শহরে আসেনি এই সাধু সেজে বা এই অ্যাস্ট্রোলজার সেজে, তখনও কিন্তু সে মানুষকে খুশি করতে পারতো, নানা রকম কথা দিয়ে মানুষকে আনন্দ দিতে পারতো। এবং সেটা কীভাবে হয়েছিল, সে দীর্ঘদিন সবাইকে দেখেছে, স্টাডি করেছে, মানুষ কীভাবে কী সমস্যায় পড়ে, তখন কেমন চিন্তা করে, সেগুলো ভালো করে অনুধাবন করেছে। হ্যাঁ, এবং তার যে শ্রিউড গেস, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে কোনো কিছুকে গেস করার যে ক্ষমতা তৈরি হয়ে গেছে। তাই তো একটা ডাক্তারের কাছে যখন আমরা যাই, গিয়ে বসি, উনি তো পুরোপুরি এমবিবিএস কোর্সটা কমপ্লিট করে বসেছে, কিন্তু আমরা যখন বলি ডাক্তারবাবু পিঠটা কালকে থেকে এখানে খুব ব্যথা, হ্যাঁ, এই ঘুরতে গেলে এরকম ব্যথা পাচ্ছি, হট করে উনি বললো কি দেখি হা করুন, বললো একটু গ্যাস ফর্ম হচ্ছে। আচ্ছা, এটা কীভাবে করলো বলতো? দীর্ঘদিনের অভ্যাস। শুধু ডাক্তারি পড়ে হবে? প্র্যাকটিস না করলে হয়? ভূগোল ম্যাপ না এঁকে শুধু ম্যাপ দেখলে পরে চলবে? চলবে না। তাহলে মনে রাখবি, শুধু শিক্ষা গ্রহণ করলে হবে না, তাকে প্র্যাকটিস করতে হবে। যে যত প্র্যাকটিস করবে তার তখন আইডিয়াটা একদম গেস, মানে যে অনুমান। ডাক্তার কিন্তু প্রথমে কি করে? ডায়াগনোসিস করে। ডায়াগনোসিস কথার অর্থ হচ্ছে রোগ নির্ণয়। তো ডাক্তার রোগ নির্ণয় করার সময় কী করে? আগে সিমটমগুলো বুঝলো, তারপরে কিছু টেস্ট লিখে দেয়, আপনি ব্লাডটা টেস্ট করুন এরকম লিখে দেয়, তাই তো? তারপর তুই টেস্ট করে রিপোর্টগুলো দেখাস, বলে হ্যাঁ এইটা ওষুধ খান, ঠিক হয়ে যাবে, কোনো চিন্তার ব্যাপার নেই। কিন্তু ওই টেস্টগুলো লেখার সময় তো অনুমান করেই লিখে, তাই না? এমন না যে তোর পেটে ব্যথা লিখছে চোখটা পরীক্ষা করাতে হবে। এটা কে লিখবে? চোখ করে পরীক্ষা করতে হবে যার কোনো অভিজ্ঞতা নেই, তাই না? কোনো ডাক্তারের কাছে যাবি, দেখবি এতগুলো টেস্ট দিছে, তাই তো? আর কোনো ডাক্তার কাছে 2 থেকে 3টা টেস্ট দেয়, কিংবা একটা টেস্ট দেয়, বুঝে যায় যে কী হয়েছে। তাহলে এই যে নিখুঁতভাবে নির্ণয়টা কী করে হয়েছে বলতো? শুধু বই পড়ে না, কিন্তু প্র্যাকটিস করে। বুঝতে পারলে তো? ওটাই কেস স্টাডি যাকে বলে। All the same, it was much an honest man's labor as any other, and he deserved the wages he carried home at the end of the day. যাই হোক, এটা হচ্ছে একটা মানে সৎ মানুষের কাজ, যে সারাদিন সে কাজকর্ম করে সে বাড়িতে তারপরে কিছু অর্থ নিয়ে যাবে বা বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যাবে। সাধু আসলে সেটাই করে, ঠিক আছে তো? বা আমাদের অ্যাস্ট্রোলজার সেটাই করে, যে প্রত্যেককে হেল্প করে, কার কী সমস্যা হয়েছে, হ্যাঁ, অনেস্টলি বলে। কিন্তু তার কতটা অনেস্টি তা আমরা জানি না, কিন্তু ওই যে এই সমস্যাগুলো তো বলাই যায়, তাই না? কারণ যে কেউ যদি একটা অ্যাস্ট্রোলজারের কাছে যায়, তখন তাকে গিয়ে বলে যে এরকম সামনে গিয়ে দাঁড়ায়, তখন তাকে প্রথম কথা কি বলে? তুমি তো মনের দিক থেকে খুব ভালো, লোকে খালি তোমার খারাপ চায়। এটা সব লোকই জানে, তাই না? তোমার বাড়িতে কেউ আছে যে তোমার ভালো চায় না, তোমার বাবা মার ভালো চায় না, প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ আছে। তুই এবার চোখ বন্ধ কর, তাকে পরিষ্কার তুই দেখতে পাচ্ছিস। তাই দেখ, এগুলো কিছু কমন জিনিস। তো এরকম করে যদি একটা এরকম পোশাক পরে যদি তোকে কেউ বলে, হ্যাঁ, তাহলে কি? তুমি তো বাবা পড়াশোনা খুব ভালো করো, পরীক্ষায় তো রেজাল্টটা ভালো হয় না। এখন দেখ, মানুষ কি নিজের দোষ কখনো বলে? তুই তখন কী বলে, হ্যাঁ তো আমি তো একটু হলেও পড়ি, কিন্তু পড়ায় মন বসে না। হ্যাঁ, তাহলে আসল তো তা না, তুই পড়িসই না। যাই হোক, তাই এইগুলো বললে পরে তখন কি হয়? মানুষ বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলতেছে, তাই না? তোমার বাবা তো খুব ভালোবাসে, তোমার বাবা আয় উন্নতি, এবার তোর মাকে বলছে আপনার স্বামী তো খুব পরিশ্রমী, আয় উন্নতি আছে, কিন্তু ইদানিং ওনার ব্যবসাটা ভালো যাচ্ছে না। এবার যে কোটি টাকা কামাই করে তাকে যে বলছে, বলবে এই মাসে ব্যবসাটা ভালো হইলো না। মানে মানুষের যত থাকে তার তত চাই আমি। তো এইগুলো হচ্ছে একটা কমন কথা, এইটাই ওদের ব্যবসা, আর কিছু না। বুঝতে পারলে তো? এটাই ব্যবসা, যেটা করে তিনি এই যে সংসারের ওয়েজেস, মানে সংসারের খরচাগুলো তিনি বাড়িতে ঠিকঠাক মতন নিয়ে যান। সিলেক্ট। He had left his village without any previous thought or plan. কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি, লেখক বলছে তিনি তার গ্রাম ছেড়ে যে অ্যাস্ট্রোলজার হয়ে, মানে শহরে এসে অ্যাস্ট্রোলজার হবে, এরকম কিন্তু প্ল্যানিং তার কাছে ছিল না আগে। If he had continued there, he would have carried on the work of his forefathers, namely tilling the land, living, marrying and ripening in his cornfield and ancestral home. আজকে যদি সে শহরে না আসতো, গ্রামেই থাকতো, তবে কিন্তু তার পূর্বপুরুষেরা যেভাবে জীবনযাপন করে, পূর্বপুরুষেরা যেভাবে জীবনযাপন করতো, ঠিক সেভাবেই জীবনযাপন করতো। কি হতো? জমি কর্ষণ করতে হতো, মানে চাষাবাদ, টিলিং দ্য ল্যান্ড, জমিকে চাষ করা, লিভিং, বসবাস করতো, একসময় সে বিয়ে করতো, তারপরে সে কি করতো? তার ভুট্টা খেতে একদিন ভুট্টা তৈরি করতে করতে পেকে যেত, মানে বয়স হয়ে যেত, হ্যাঁ, তারপরে তার একদিন তার পৈতৃক ভিটায় হয়তো সে তার জীবনটা কাটাতো, শেষ সময় কোথায় যেতে হবে? পটলডাঙ্গা, তাই তো? তারপরে একদিন মৃত্যু হয়ে যেত। তো এটাই তো জীবন, হ্যাঁ। তাহলে গ্রামে থাকলে কিন্তু তার পূর্বপুরুষ যা করে সেটাই করতে হতো, এটাই। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এমনটা হয়নি।
এরকমটা হয়নি, তিনি এমনটা করেনি। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল কাউকে না বলে, কাউকে না বলে বাড়ি ছাড়তে হবে, পয়েন্ট টু বি নোটেড, কাউকে না বলে বাড়ি ছেড়েছিল, কাউকে না বলে অ্যাস্ট্রোলজার বাড়ি ছেড়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, এবং 100 মাইল না অতিক্রম করা পর্যন্ত সে পিছন ফিরে তাকায়নি। তার মানে সে গ্রামের থেকে যতটা দূরত্বে থাকতে পারে সেটাই তার চেষ্টা ছিল, এবং তার জন্য সে 100 মাইল অতিক্রম করে ফেলছিল। বুঝতে পারলি তো কেন? ওই যে খুনের দায় যদি ধরা পড়ে। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল, একজন গ্রামবাসীর কাছে এটা কিন্তু একটা বড় ত্যাগ, কিন্তু তার গ্রামকে ছেড়ে আসা। আজকে তোরা পড়াশোনা করছিস, তোরা ছাত্রছাত্রী, আজকে যদি মনে কর লেখাপড়ার জন্য বাইরে যেতে হয়, হয়তো সেখানে গিয়ে তুই আরও বড় হবি, উন্নত হয়ে নিজের গ্রামে ফিরবি, হ্যাঁ, সংসারের জন্য ভালো মন্দ করবি, বাপ মাকে ভালোভাবে দেখবি, কিন্তু যতই বলিস গ্রাম ছাড়তে কিন্তু কষ্ট হয়, তাই না? যেখানে আমরা যেখানে থাকি সেই জায়গাটা ছেড়ে অন্যখানে গেলে পরে একটা দিন হলেও কিন্তু মনটা খারাপ লাগে, তাই না? যে আমি বাড়িতে নেই। যারা বাইরে পড়াশোনা করে তারা এই জিনিসটা জানে, আবার যারা বাইরে পড়াশোনা না ঘুরতে যায় পড়াশোনার নামে, তাদের আবার বাড়ি গেলেই কাই পড়াশোনা, এটা পড় ওইটা পড়, এখানে দিব্যি আছে, সবাই তো জানতেছে পড়তেছি, ঘুরি ফিরি আনন্দ ফুর্তি করি। তো এরকম তো অনেকেই যায় বাইরে পড়তে, তাই তো? 100 জন গেলে পরে 70 জনই নষ্ট হয়ে যায়, 30 জন ভালো হয়ে ফেলে, এটাই ব্যাপার, সবটাই নিজের কাছে। তো অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু ব্যাপারটা কঠিন ছিল, আমরা ভাবি না দেখ এটা খুব সোজা, কারণ সে কিন্তু গ্রামে প্রিয় তার, কিন্তু তার এমন একটা কাজ যার জন্য সে গ্রামটা ছাড়তে বাধ্য হয়েছিল। অ্যাজ ইফ অ্যান ওশান ফলোড ইট বিটুইন, তার যেন মনে, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, যেন তার মনে হয়েছে যে একটা মহাসাগর, যেন সাগরের মাঝখানে সে পড়ে গেছিল, মানে একদিকে গ্রাম একদিকে মহাসাগর, তার মাঝখানে সে, তাকে সবসময় যেন অনুসরণ করছে গ্রামটা, গ্রামটা তাকে কী করছে, সবসময় অনুসরণ করছে। তা না, আসলে সে যে হত্যা করেছে, সে হত্যার স্মৃতি বা তার ভয়াবহতা তাকে তাড়া করে বেড়াচ্ছিল, এবং সে ধরা পড়ার ভয়ে আইনি সাজা পাওয়ার থেকে মুকুব পাওয়ার জন্য সেই জায়গা ছেড়ে দিয়ে অন্যখানে চলে এসেছে। ঠিক আছে, তো গল্পটা এটা ছিল, আজকে পার্ট 1 ওয়াইজ করালাম, এরপর পার্ট 2 আছে যেটা তোমাদের আমি নেক্সট দিন করাবো। তো গল্পটা কেমন লাগলো ভালো করে পড়ো বাড়িতে এবং জানিও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখবে যে কার কেমন লাগলো, এবং গল্প রিলেটেড যদি কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু থাকে সেটাও কিন্তু আমাকে ডেসক্রিপশন বক্সে জানাবে, আমি অবশ্যই উত্তর দিব, আমার পার্সোনাল হ্যান্ডেল থেকে অবশ্যই উত্তর দেব। তো এবার তোমাদের যেটা বলা যে ভালো করে পড়বে, রেগুলার পড়ো, পড়াগুলো ভালো করে পড়ো, বুঝে বুঝে পড়ো, হ্যাঁ, একটা কিছু যাতে বাদ না যায়, সুন্দর করে পড়ো, এটাই বলার। ভালো করে প্রিপারেশনটা নিলে পরীক্ষায় তুমি খুব সুন্দর রেজাল্ট করতে পারবে তোমরা। আর এই যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, টাইম খুব কম, ঠিক আছে, তাই আমরা খুব তাড়াতাড়ি কিন্তু পড়াগুলোকে পড়ে যাব। ভিডিওগুলো কিন্তু কেউ স্কিপ করো না, প্রতিদিন দেখো, সম্পূর্ণটা ভালো করে শুনো, স্কিপ করে দেখবে না, এতে কিন্তু সমস্যা তোমাদের তৈরি হবে, বুঝতে পারবে না। কারণ মনে রেখো গল্প পড়ার থেকে শুনলে পরে বেশি মনে থাকে, পড়তে তো হবেই, কিন্তু গল্প কিন্তু শ্রুতিগত একটা ব্যাপার, খুব ভালো করে শুনলে পরে গল্প এমনি মনে থাকে, তাই বারবার করে শোনো, ভিডিওগুলো দেখো, তোমাদের হেল্প হবে। আর সবার শেষে যেটা বলি প্রতিদিন, যে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, আমাদের যে প্রয়াস সেগুলোকে একটু ভালোবাসা স্নেহ দাও, আরও ছড়িয়ে দাও, যারা এখনও দেখতে পাইনি, যাদের কাছে আমরা এখনও পৌঁছতে পারিনি তাদের কাছে যাতে পৌঁছে যেতে পারি। ঠিক আছে, চ্যানেলে নজর রাখো, আর কন্টেন্টগুলো আগামী যেগুলো আসছে সেগুলো দিকে নজর রাখো, ভালোভাবে দেখো। থ্যাংক ইউ।